ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা ফোর্থ সেমিস্টারের ম্যাথ মেথডসের একটা টপিক কমপ্লেক্স ভেরিয়েবল শুরু করছি। আজকে কমপ্লেক্স ভেরিয়েবলের বেসিক কনসেপ্ট আলোচনা করব এবং তারপরে যে ডিফারেন্সিয়েশন মেথডটা সেটা আজকে কমপ্লিট করব। ইন্টিগ্রেশন এবং তার ডিটেল অ্যানালিসিসগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে অ্যানালিসিস করব। তাহলে শুরু করা যাক কমপ্লেক্স ভেরিয়েবলের বেসিক ডিসকাশন। তাহলে আমরা উচ্চ মাধ্যমিক বা এইচএস থেকে জেনে এসেছি যে কমপ্লেক্স নাম্বার কী জিনিস। জেনারেলি কমপ্লেক্স নাম্বারকে জেড দিয়ে ডিনোট করা হয় এবং সেটাকে যদি লেখা হয় তখন কী লেখা হয়, এক্স প্লাস আই ওয়াই। তাহলে এটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার যেখানে আই ভ্যালুটা হচ্ছে √(-1) দেখতেই পাওয়া যাচ্ছে যে √(-1) আই ভ্যালুটা। তাহলে এক্স প্লাস আই ওয়াই, এক্স এবং ওয়াই এটা হচ্ছে দুটো রিয়েল নাম্বার, মানে অ্যাকচুয়াল সংখ্যা, যেমন আমরা সংখ্যা দেখতে পাই 5, 10, 12, 15 এরকম। তাহলে সেরকম এক্স এবং ওয়াই হচ্ছে দুটো সংখ্যা। এক্সটা হচ্ছে যে কমপ্লেক্স নাম্বার জেড আছে তার রিয়েল পার্ট, এটাই লেখা হয়েছে আর এল জেড, আর এল ফর রিয়েল। তাহলে জেড এর রিয়েল অংশ হচ্ছে এক্স আর জেড এর ইমাজিনারি অংশ হচ্ছে ওয়াই। যেহেতু এই আই, স্মল আই, এটা ভ্যালু হচ্ছে √(-1), এর কিন্তু কোনো বাস্তবসম্মত মান বা ভ্যালু নেই। এটা কিন্তু আমরা বাস্তবসম্মত মান পাই না। আমরা আই স্কোয়ার পেতে পারি যেটা হচ্ছে -1, কিন্তু একটা নেগেটিভ নাম্বারের স্কোয়ার রুট আমাকে কোনো অ্যাকচুয়াল ভ্যালু দেয় না। এটা একটা ভার্চুয়াল ভ্যালু ফর দ্য সেক অফ ম্যাথামেটিক্যাল অ্যানালিসিস এটার আমদানি। দ্যাটস ওয়াই আয়ের সঙ্গে যে পার্টটা লেগে আছে ওয়াই, সেটা হচ্ছে একটা ইমাজিনারি অংশ। দ্যাটস ওয়াই এটা লেখা হয়েছে আই এম অফ জেড, অর্থাৎ ইমাজিনারি পার্ট অফ জেড। তাহলে আই স্কোয়ার ইজ ইকাল টু -1। এবার এই -1 আই স্কোয়ার ইজ ইকাল টু মাঝখানে দেখো 0, 1 উইদিন ফার্স্ট ব্র্যাকেট টাইমস 0, 1 উইদিন ফার্স্ট ব্র্যাকেট এরকম লেখা হয়েছে। এটা লেখার একটা কারণ আছে, তার কারণ ঠিক তলাতেই দেখো লিখে দিয়েছে একটা কমপ্লেক্স নাম্বার আমরা এইচএস অব্দি শিখে এসেছি এই এক্স প্লাস আই ওয়াই এই আকারে লেখা হয়। সেটার একটা ফর্মুলেশন যদি আমরা কোঅর্ডিনেট আকারেও লিখতে পারি, কারণ আমরা কমপ্লেক্স কোঅর্ডিনেট জানি, তাহলে সেক্ষেত্রে আমরা ওটাকে এক্স কমা ওয়াই, যেমন আমরা একটা কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক লিখি সেরকম ভাবে লিখতে পারি। কমপ্লেক্স কোঅর্ডিনেটটা কি জিনিস, এই যে পাশের ছবিটাতে দেখা যাচ্ছে যে হরাইজন্টাল অ্যাক্সিসটা হচ্ছে এক্স অ্যাক্সিস এবং ভার্টিক্যাল অ্যাক্সিসটা হচ্ছে, আমরা জানি কি সচরাচর ওয়াই অ্যাক্সিস হয়, এখানে ওয়াই অ্যাক্সিসের পরিবর্তে হচ্ছে আই ওয়াই অ্যাক্সিস। অর্থাৎ হরাইজন্টাল অ্যাক্সিসটা হচ্ছে রিয়েল অ্যাক্সিস আর ভার্টিক্যাল অ্যাক্সিসটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। তাহলে এখানে আমি এই যে জেড পয়েন্টটা এক্স প্লাস আই ওয়াই, এটাকে আমি এক্স কমা ওয়াই এই কোঅর্ডিনেটের আকারেও লিখতে পারি। সেটা একটা কমপ্লেক্স নাম্বার নোটেশন, এক ধরনের নোটেশন এটা। তাহলে সেই নোটেশনের বেসিসে এটা করা হয়েছে। জেনারেলি আইটা হচ্ছে কমপ্লিটলি ইমাজিনারি ভ্যালু, কারণ কি এখানে √(-1) এর সঙ্গে কোনো বাস্তবসম্মত মান এখানে কিন্তু অ্যাড নেই। যেমন এখানে আই ওয়াই এর সঙ্গে এক্স আছে, এখানে কিন্তু সেরকম কিছু নেই। মানে এখানে ওয়াই ভ্যালুটা হচ্ছে 1, এক্স ভ্যালুটা হচ্ছে 0। তাহলে এক্স ইজ ইকাল টু 0 আর ওয়াই ইজ ইকাল টু 1 বসালে আমি জেড ইজ ইকাল টু আই পাই। তাহলে কোঅর্ডিনেটটা কত, 0, 1, তাই একটা আছে। এবার আই স্কোয়ার মানে দুবার আই গুণিত আই, তাহলে 0, 1 গুণিত 0, 1, তাহলে সেটাই হয়েছে। এবং সেটা কমপ্লেক্স গুণ করলে আই স্কোয়ার হয়, যার ভ্যালু হচ্ছে √(-1) তার স্কোয়ার অর্থাৎ -1। তাহলে এটা হচ্ছে আই ভ্যালুটার বিভিন্ন ব্যাপার স্যাপার। সাধারণত আমরা কমপ্লেক্স নাম্বারকে এক্স প্লাস আই ওয়াই এবং কোঅর্ডিনেট ফরম্যাটে যদি লিখি, যেটাকে আমরা বলি কমপ্লেক্স কোঅর্ডিনেট, তাহলে সেটা আসবে এক্স কমা ওয়াই। তাহলে খুব স্বাভাবিক, এক্সটা হচ্ছে রিয়েল পার্টকে বোঝায়। তাহলে যদি একটা রিয়েল নাম্বার থাকে তাহলে তার এক্স কোঅর্ডিনেট থাকবে, ওয়াই ভ্যালুটা 0 হবে। আর যেমন এই যে এক্স কমা 0, সেটা হচ্ছে শুধুমাত্র জেড ইজ ইকাল টু এক্স হলে তাই হবে। আবার যদি জেড ইজ ইকাল টু আই ওয়াই হয়, অর্থাৎ সে অনলি ইমাজিনারি, কমপ্লিটলি ইমাজিনারি, সেখানে কোনো রিয়েল অংশই নেই, রিয়েল পার্টই নেই, তখন আমার কোঅর্ডিনেটটা হবে 0, y। যদি দুটো পার্টই থাকে তাহলে তখন এক্স কমা ওয়াই হবে, এবং সেই এক্স কমা ওয়াই এর মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। তার মানে এটা এক ধরনের পেয়ার,
কোঅর্ডিনেট পেয়ার তাকে একটা বিশেষ ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনে লাগালে আমি কমপ্লেক্স নাম্বার পাই। এই জন্য বলা হয় কমপ্লেক্স নাম্বার ইজ এ অর্ডার্ড পেয়ার অফ টু অর্ডিনারি নাম্বার। এক্স এবং ওয়াইটা কিন্তু অর্ডিনারি নাম্বার, ওই আই দিয়ে গুণ করে ওয়াই এর সাথে তারপরে তাকে এক্স এর সাথে যোগ করলে একটা কমপ্লেক্স নাম্বার আসে। এই হচ্ছে বিভিন্ন ব্যাপার স্যাপার, এগুলো বেসিক কনসেপ্ট, এগুলো আমাদের প্রিভিয়াস ক্লাস থেকে আমাদের জানা আছে। এবারে কনজুগেট নিলে কি হবে? কমপ্লেক্স কনজুগেট। কমপ্লেক্স কনজুগেটের মানে হচ্ছে যেখানে যেখানে কমপ্লেক্স নাম্বারে আই আছে তার সামনের যে নোটেশন চিহ্নটা, যে সাইনটা, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস করা, অর্থাৎ আই কে মাইনাস আই দিয়ে রিপ্লেস করা। এখানে কি আছে? এক্স প্লাস আই ওয়াই, তাহলে আইটাকে মাইনাস আই দিয়ে রিপ্লেস করলে এক্স মাইনাস আই ওয়াই। এটা হচ্ছে জেড সংখ্যাটার কমপ্লেক্স কনজুগেট। সচরাচর জেড বার অথবা জেড স্টার এই আকারে লেখা হয়। এবার হচ্ছে দুটো কমপ্লেক্স নাম্বার যদি দেয়া থাকে তাহলে সে দুটো কমপ্লেক্স নাম্বার কখন পরস্পর সমান হবে? তাহলে z1 ইজ ইকুয়াল টু কত? x1 প্লাস আই y1 একটা কমপ্লেক্স নাম্বার, আর একটা সেকেন্ড কমপ্লেক্স নাম্বার দেওয়া হয়েছে z2 ইজ ইকুয়াল টু কত? x2 প্লাস আই y2। তাহলে z1 আর z2 আমার সমান হবে কখন? যদি রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট আলাদা আলাদা করে সমান হয়, অর্থাৎ x1 এর সাথে x2 দুটো কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট দুটো সমান, আবার y1 এর সাথে y2 ইমাজিনারি পার্ট দুটো সমান যদি হয়, তাহলে আমি বলতে পারি ওই নাম্বার দুটো সমান হবে। তাহলে এবার কমপ্লেক্স নাম্বারের পোলার রিপ্রেজেন্টেশনটা কি, তাহলে সেটাও একটু জেনে নেওয়া যাক। এই সব জিনিসই আমরা জিস্ট আকারে প্রিভিয়াস এইচএস এর নলেজটাকে এখন আরেকবার প্রিক্যাপ করছি, তার কারণ হচ্ছে আরেকবার রিক্যাপ করছি, তার কারণ হচ্ছে এগুলো সবই আমাদের পরবর্তী যে বিভিন্ন প্রবলেম ফেস করব তখন এগুলো বিভিন্ন জায়গায় লাগবে, ওই জন্য একটা জিস্ট আকারে প্রথমে এগুলো করে নিচ্ছি। তাহলে একটা কমপ্লেক্স নাম্বারকে যদি পোলার ফরম্যাটে লেখা হয় তাহলে x প্লাস আই ওয়াই, এটা নর্মাল লিখি। এবার x মানে কি? আর কস থিটা, আর y মানে কত? আর সাইন থিটা। বসালে হলে কি হচ্ছে? আরটা কমন যাচ্ছে, কস থিটা প্লাস আই সাইন থিটা। cos theta plus I sin theta, ওটা যে উইদিন ব্র্যাকেট, এটা মানে e টু দি পাওয়ার i থিটা। তাহলে z ইজ ইকুয়াল টু r e টু দি পাওয়ার i থিটা। এই আকারেও একটা কমপ্লেক্স নাম্বারকে লেখা যায়, প্রোভাইডেড সেখানে r ইজ ইকুয়াল টু কত হবে? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেটা হচ্ছে মডিউলাস অফ দ্য কমপ্লেক্স নাম্বার, আর থিটাটা কি? ট্যান ইনভার্স y বাই এক্স, যেটা হচ্ছে আর্গুমেন্ট অফ দ্য কমপ্লেক্স নাম্বার। আমাদের মাঝে মাঝেই কমপ্লেক্স নাম্বারের আর্গুমেন্ট বার করার শর্ট কোশ্চেন ইউনিভার্সিটিতে এসছে, সেমিস্টার পরীক্ষা বা আগে যখন ইয়ারলি পরীক্ষা হতো তখনও কিন্তু এসছে, সুতরাং জিনিসগুলো বুঝতে হবে পরে। আর কমপ্লেক্স যে আই, যেটা ওপর কমপ্লেক্স পুরো অ্যানালিসিসটা দাঁড়িয়ে আছে, ওই আই দিয়ে গুণ করছি ওয়াই এর সাথে, তারপরে এক্স এর সাথে অ্যাড করছি বলে আমার নাম্বারটা রিয়েল নাম্বার বা অর্ডিনারি নাম্বার থেকে কমপ্লেক্স নাম্বার হয়ে যাচ্ছে। তাহলে ওই আই মানেটা কি? তাহলে কোনো সংখ্যাকে আই মানে হচ্ছে দিয়ে গুণ করা, অর্থাৎ যে ওয়াই কে যে আই দিয়ে গুণ করছি, তাহলে সেই সংখ্যাটার যদি কোনো ফিজিক্যাল অ্যাসপেক্ট থাকে তাহলে তার 90 ডিগ্রি রোটেশন, অর্থাৎ কোনো কিছুকে আই দিয়ে গুণ করা মানে হচ্ছে 90 ডিগ্রি রোটেশন। কিভাবে বলছি? আই স্কোয়ার মানে -1, আর নেগেটিভ যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে কি বোঝায়? 180 ডিগ্রি চেঞ্জ। তাহলে আই স্কোয়ার ইজ ইকুইভ্যালেন্ট টু 180 ডিগ্রি চেঞ্জ, তাহলে আই ইজ ইকুইভ্যালেন্ট টু কত? তাহলে তার অর্ধেক, কেন কি দুবার আই লাগিয়ে 180 ডিগ্রি পাচ্ছি, তাহলে একবার আই লাগালে কত হবে? এখানে কি আই স্কোয়ার মানে আই ইন্টু আই, দুবার আই লাগাতে হয়েছে, আই অপারেশনটা দিতে হয়েছে, তাহলে আমার 180 ডিগ্রি চেঞ্জ আসছে। তাহলে একবার আই অপারেশন দিলে তার অর্ধেক চেঞ্জই আসবে, অর্থাৎ 90 ডিগ্রি রোটেশন। এটাই হচ্ছে ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ আই। এটা ভাইভা বোর্ডের জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস। এবার কমপ্লেক্স নাম্বারের আরো কিছু প্রপার্টি আমরা একটু দেখে নিই। ধরো তোমাদের অনেক কমপ্লেক্স নাম্বার পরপর দেওয়া হয়েছে, z1 z2 z3 ডট ডট করে zn, অনেকগুলো কমপ্লেক্স নাম্বার। কিছু প্রপার্টি আছে যে দুটো কমপ্লেক্স নাম্বারকে তুমি যদি গুণ করো তারপরে যদি তার মড নাও, অর্থাৎ z1 ইন্টু z2 তারপরে মড নিলে, তাহলে কি পাবে? মড অফ z1 গুণিত মড অফ z2, এটা পাবে। আবার যদি এটাকে ইন জেনারেল
আমরা আরো সংখ্যার জন্য করি, অর্থাৎ Z1 গুণিত Z2 গুণিত Z3, তারপরে তার মড নিলাম, তাহলে কি ইন্ডিভিজুয়াল মডগুলো যদি আগে নিই, অর্থাৎ Z1 মড, Z2 মড, Z3 মড, তারপরে গুণ করি, ব্যাপার সে একই, আমার ভ্যালু সমান হবে। ভাগের ক্ষেত্রে ব্যাপারটা ঠিক তাই, আগে সংখ্যা দুটোকে, কমপ্লেক্স নাম্বার দুটোকে ভাগ করলাম, তারপরে তার ভাগফলের মড নিলাম, যা উত্তর দেবে। সংখ্যা দুটোকে আগে যদি মড ভ্যালু নিয়ে নিই বা মডুলাস নিয়ে নিই, তারপরে ভাগ করি, আমাকে সেম উত্তর দেবে, প্রোভাইডেড ডিনোমিনেটরটাকে আমাকে নন জিরো হতে হবে, অর্থাৎ এখানে Z2 হচ্ছে ডিনোমিনেটর, নন জিরো হতে হবে, অন্য সংখ্যা থাকলে সেটা নন জিরো হবে। তাহলে গুণ বা ভাগের ক্ষেত্রে এরকম সমান হলেও যোগ বা বিয়োগের ক্ষেত্রে কিন্তু একটু গন্ডগোল আছে। দুটো কমপ্লেক্স নাম্বারকে আগে সাম আপ করে নিলাম, তারপরে তার মড নিলাম, ভ্যালুটা কিন্তু ইন্ডিভিজুয়াল সংখ্যাগুলোকে মড নেওয়ার পর সাম আপ করলে যা হয় তার থেকে ছোট হবে বা বড় জোর সমান হতে পারে, মানে সবসময় সমান নাও হতে পারে, ছোটও হতে পারে। সেটা একাধিক দুইয়ের বেশি সংখ্যার ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য, ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আবার দুটো সংখ্যা যদি যোগ করিনি, তারপর তার মড ভ্যালু নিই, খুব ক্লিয়ারলি সংখ্যা দুটোর মড ভ্যালু নিয়ে তারপর বিয়োগ করলে যে বিয়োগ ফলটা হবে তার থেকে এই জিনিসটা বেশি হবে, অর্থাৎ সংখ্যা দুটোকে যোগ করে তার মড ভ্যালুটা নিলে বেশি হবে বা বড়জোর সমান হতে পারে। এটা একটা বিষয়, লক্ষ্য করার মতো বিষয়, কোনো কোনো ক্ষেত্রে সমান হতে পারে। বিয়োগ ফলের ক্ষেত্রেও তাই, দুটো সংখ্যা বিয়োগ করার পর তার যদি মড নিই কমপ্লেক্সের, তাহলে তার ভ্যালুটা সংখ্যা দুটোর মড ভ্যালু নেওয়ার পর বিয়োগ করলে যা হয় তার থেকে আইদার বড় হবে কিংবা সমান হতে পারে। তাহলে এই হচ্ছে বেশ কিছু প্রপার্টি। এই প্রপার্টিগুলো আমরা প্রিভিয়াস এইচএস থেকেই জানি, আর একবার এখানে জিস্ট করে মনে করা হলো। এবার হচ্ছে কমপ্লেক্স নাম্বার। এতদিন অবধি এইচএস অবধি আমরা এটা জেনে এসেছি। এবার আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কমপ্লেক্স ভেরিয়েবল। তাহলে কমপ্লেক্স ভেরিয়েবলটা কি জিনিস, তাহলে সেইটি এবার আমাদেরকে জানতে হবে। তাহলে দুটো, এটা কমপ্লেক্স নাম্বার আছে z = x + iy, তাহলে এটা হচ্ছে, এবার সেখানে u এবং v, তাহলে একটা এবার u আর v এত, তাহলে এটা তো হচ্ছে কমপ্লেক্স নাম্বার z = x + iy। এবার আমি u এবং v দুখানা ফাংশন ধরলাম, x এবং y এর ফাংশন, ইউটাও হচ্ছে x এবং y এর ফাংশন, ভিটাও হচ্ছে x এবং y এর ফাংশন। তাকে আমি ওই কমপ্লেক্সের ফর্মুলেশনে লিখলাম, অর্থাৎ u মানে w u of xy মানে প্লাস i v of xy মানে u plus i v আকারে লিখলাম, যেমন x plus iy আকারে z কে লিখি, সেরকম ভাবেই w কে লিখলাম u plus i v আকারে। এখানে মনে রাখার বিষয়, u এবং v টা কিন্তু জাস্ট নাম্বার নয়, এখানে u এবং v টা হচ্ছে তোমার ফাংশন অফ xy, এটাই হচ্ছে z এর সঙ্গে w এর তফাৎ। তাহলে এই যে w টি পাচ্ছি u plus iv আকারে লিখে, যেটা কি, এটাই হচ্ছে কমপ্লেক্স ভেরিয়েবল। তার মানে দুখানা ফাংশনকে বা রিয়েল ফাংশনকে তাকে যদি কমপ্লেক্স ফর্মুলেশনে পেয়ার আপ করা হয়, যেটি দাঁড়ায় সে আউটকামটা হচ্ছে কমপ্লেক্স ভেরিয়েবল। এবং খুব স্বাভাবিক, ক্লিয়ারলি এটা একটা xy এর ফাংশন, এটা xy এর ফাংশন এবং i গুণ আছে, তাহলে এটাকে একটু যদি ম্যাথামেটিক্যাল ম্যানিপুলেশন করা হয়, আমরা এরকম ম্যানিপুলেশন প্রবলেম সলভিং এর সময় করব, তাহলে এরকম যদি ম্যাথামেটিক্যাল ম্যানিপুলেশন করা হয়, তাহলে খুব ক্লিয়ারলি দেখতে পাবে যে ম্যাথামেটিক্যাল ম্যানিপুলেশন করলে তোমার যে ব্যাপারটা আসছে, যে x এবং y এমন ভাবে ফরম্যাট করা যায় যে x plus iy এই গোছ আকারে যেন আসে, মানে এই জিনিসটাকে অ্যাজ এ z এই ফাংশন আকারেও লিখতে পারি। এই জন্য w কে অনেক সময় ফাংশন অফ z এটাও বলা হয়। কমপ্লেক্স ভেরিয়েবল এই যে f of z, এটাও অনেক সময়, যেমন আমরা নর্মাল ফাংশন, সিঙ্গেল ভ্যালুড ফাংশন, মাল্টি ভ্যালুড ফাংশন এরকম যেমন জানি, সেরকম কমপ্লেক্স ভেরিয়েবলের ক্ষেত্রে যে ফাংশনস গুলো আসছে, যে fz, এটাও সিঙ্গেল ভ্যালুড মাল্টি ভ্যালুড হতে পারে। যেমন এই যে fz = z², খুব স্বাভাবিক, z এর ভ্যালু নেগেটিভ পজিটিভ কোন একটা পার্টিকুলার যাই হোক না কেন তার একই ভ্যালু, অর্থাৎ z = যা মড ভ্যালু তার পজিটিভ এবং নেগেটিভ নিলাম, আমার যেহেতু স্কোয়ার আছে ফাংশনটা কি দেবে, একটাই ভ্যালু দেবে। তাহলে এই ধরনের যে এটা হচ্ছে সিঙ্গেল ভ্যালুড ফাংশন, যেমন একটাই ভ্যালু আসবে কমপ্লেক্স ভেরিয়েবলে, আমার জেড ভ্যালু যেমনই হোক। কিন্তু যদি একাধিক আসে তাহলে সেটা হয়ে গেল মাল্টি ভ্যালুড ফাংশন। এটা হচ্ছে নর্মাল ফাংশনের মতো, এখানে বিশেষত্ব কিছু নেই। √z এটা ডবল ভ্যালুড ফাংশন,
তাহলে এটা যেমন নর্মাল ফাংশনও যেমন হয়, কমপ্লেক্স ভেরিয়েবলের যে ফাংশন সেখানেও একই, আলাদা কিছু নয়। এবার আমরা নেবারহুড অফ পয়েন্ট এই জিনিসটা দেখব। নেবারহুড অফ পয়েন্ট মানে কি, যে কমপ্লেক্স প্লেন, এটাকে কমপ্লেক্স প্লেন বলা হয়, যে আমরা কমপ্লেক্স কোঅর্ডিনেটে যে হরাইজন্টাল অ্যাক্সিস বরাবর রিয়েল অ্যাক্সিস অর্থাৎ এক্স অ্যাক্সিস, আর ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর ইমাজিনারি অ্যাক্সিস অর্থাৎ ওয়াই অ্যাক্সিসকে আমি প্লট করে যে প্লেনটা পাচ্ছি এটাকে বলা হয় তোমার কমপ্লেক্স প্লেন। তাহলে কমপ্লেক্স প্লেনে কোন একটা সংখ্যা z0, অবশ্যই সেটা কমপ্লেক্স নাম্বার, তার আশপাশে খুবই কাছাকাছি যদি আরেকটা কোনো পয়েন্ট থাকে, কমপ্লেক্স নাম্বার থাকে, যেরকম এখানে এঁকেছি ডেল্টা ডিস্টেন্সে জেড আর একখানা আছে, তাহলে এইরকম যতগুলো পয়েন্ট থাকবে তার সবাইকে z0 এর নেবারহুড। এটাই হচ্ছে নেবারহুড অফ পয়েন্ট। এবার কন্টিনিউটি, কন্টিনিউটি জিনিসটা কি, তুমি একটা ফাংশন তোমার fz, হয়তো এই z পয়েন্টে তুমি একটা ফাংশন দেখলে, তার ভ্যালুটা হলো কমপ্লেক্স ফাংশন হয়তো fz। একইভাবে তুমি পার্শ্ববর্তী মানে নেবারহুড পয়েন্টগুলোতে দেখছো, দেখতে দেখতে হয়তো খুব কাছারা একটা পয়েন্ট z0, তাহলে সেখানে ফাংশনটা ভ্যালুটা কত, f অফ z0। যদি ফাংশন দুটো, এখানে যে f অফ z আর এইখানে যে f অফ z0, এই যে ফাংশন দুটোর ভ্যালু যদি এই রিলেশন দ্বারা অর্থাৎ লিমিট z টেন্ডস টু z0 fz ইজ ইকুয়াল টু f অফ z0, এই রিলেশন দ্বারা তোমার নিয়ন্ত্রিত হয়, তাহলে আমি কি বলতে পারি যে ফাংশনটা ওই রেজিমে কন্টিনিউয়াস। অবশ্যই এখানে একটা রেজিম থাকবে, যেমন এই আর রেজিমটা আছে, এখানে বেশ খানিকটা জায়গা জুড়ে থাকবে, তাহলে এখানে যত নেবারহুড পয়েন্ট আছে সবার ক্ষেত্রেই ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে আমি বলবো ওই রেজিমে ফাংশনটা কন্টিনিউয়াস। এটা হচ্ছে কন্টিনিউটি অফ দ্য ফাংশন। এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে ডেরিভেটিভ। ওই যে রেজিমটা একটু আগে দেখলাম, সেই রেজিমের মধ্যে যদি ফাংশনটা সিঙ্গেল ভ্যালুড হয় আর কোন একটা ফাংশন ডেরিভেবল হতে গেলে সে ডেরিভেটিভের যে ফর্মুলা, যেটা আমরা এইচএসও পড়ে এসেছি, আমরা এক্স বা ওয়াই দিয়ে পড়েছি, এখানে সেটা জেড দিয়ে পড়বো। তাহলে এফ প্রাইম জেড মানে ফাংশনটাকে এফ অফ জেড যে ফাংশনটা আছে, কমপ্লেক্স ফাংশনটাকে আমি উইথ রেসপেক্ট টু জেড ডেরিভেটিভ করছি, তাহলে তার ডেফিনেশনটা কি, ফাংশন অফ জেড প্লাস ডেল্টা জেড বিযুক্ত এফ অফ জেড হোল ডিভাইডেড বাই ডেল্টা জেড, আর সামনে লিমিট আছে ডেল্টা জেড টেন্ডস টু 0, যেমন আমরা নর্মাল ডিফারেন্সিয়েশনের সাবেক ডেফিনেশনটা পড়ে এসেছি, এখানেও তাই, আলাদা কিছু নয়। এবং এই যে ডিফারেন্সিয়েশন, এটা যদি রেজিমের মধ্যে বা রিজিয়নের মধ্যে আমার সর্বত্র যদি এটা ভ্যালিড হয়, তাহলে বলবো এই ফাংশনটা রেজিমের মধ্যে বা রিজিয়নের মধ্যে ডিফারেন্সিয়েবল। ওকে, এটা খুব ভালো কথা। এবার প্রশ্নটা হচ্ছে, এবং এটারই একটা নাম হচ্ছে অ্যানালিটিক ফাংশন উইদিন দিস রিজিয়ন আর। তাহলে একটা রিজিয়নের মধ্যে যদি এই ডেরিভেটিভের যে প্রপার্টি বা ফাংশনটা যদি সর্বত্র ডেরিভেবল হয় উইদিন দ্য রিজিয়ন আর, তাহলে বলতে পারি উইদিন দ্যাট রিজিয়ন ফাংশনটা হচ্ছে অ্যানালিটিক ফাংশন। এবার প্রশ্নটা হলো, আমি কি তাহলে প্রত্যেকটা বিন্দুতে এইরকম ডেরিভেশন করে করে যাব? এটা একটা বিরাট রিগরাস প্রসেস, এটা সম্ভব নয় করা। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? সেক্ষেত্রে আমাদেরকে যে একটা ম্যাথামেটিক্যাল টুলসের সাহায্য নিতে হবে। তাহলে ওটা হচ্ছে আমার অ্যানালিটিক ফাংশন। ওই রেজিমের সর্বত্র যদি ডেরিভেটিভ হয় তাহলে আমার অ্যানালিটিক ফাংশন, এবং সর্বত্র ডেরিভেটিভ করা সম্ভব নয়, তার জন্য আমরা একটা ম্যাথামেটিক্যাল টুলসের সাহায্য নিই, সেটাই হচ্ছে কচি-রিম্যান ইকুয়েশন। তাহলে কচি-রিম্যান ইকুয়েশন তাহলে একটা রকম ফাংশন হলো w ইজ ইকুয়াল টু এফ অফ জেড, দেওয়া আছে এফ অফ জেডটা কি ইউ প্লাস আইভি, যেখানে ইউ এবং ভি হচ্ছে এক্স এবং ওয়াই এর ফাংশন। তাহলে এবার ওই উইদিন দ্যাট রিজিয়ন ফাংশনটা অ্যানালিটিক নয়, যদি চেক করতে হয়, তাহলে ফাংশনটা অ্যানালিটিক হতে গেলে এই যে দুটো ফর্মুলা আছে এটা তোমাকে মেনে চলতে হবে, অর্থাৎ ডেল ইউ ডেল এক্স ইজ ইকুয়াল টু ডেল ভি ডেল ওয়াই এবং ডেল ইউ ডেল ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ভি ডেল এক্স একসাথে হতে হবে। তাহলে বলতে পারবো ফাংশনটা ওই রেজিমের মধ্যে অ্যানালিটিক। এবার যদি ফাংশনটা অ্যানালিটিক হয় তাহলে ইউ এবং ভি, তাহলে একটা অ্যানালিটিক ফাংশনের রিয়েল এবং ইমাজিনারি পার্ট, এদেরকে অনেক সময় বলা হয়, এবং ইউ এবং ভি নিজেরা আবার ফাংশন এক্স ও ওয়াই, তাহলে এই জন্য ইউ এবং ভি কে তখন বলা হয়
কনজুগেট ফাংশনস, তার মানে কোন একটা অ্যানালিটিক ফাংশনের যে অ্যানালিটিক কমপ্লেক্স ফাংশন যারা আছে তার যে রিয়েল এবং ইমাজিনারি পার্ট ওদেরকে অনেক সময় বলা হয় কনজুগেট ফাংশনস। তাহলে এইটা হচ্ছে ব্যাপার। এবার দেখে নেওয়া যে ওই অ্যানালিটিক ফাংশনের উপরই একটা অঙ্ক। তাহলে f of z is equal to z e to the power minus z তোমাকে দেওয়া আছে। ভেরিফাই করতে বলেছে যে এটা তোমার অ্যানালিটিক ফাংশন, এটা তোমাকে ভেরিফাই করতে হবে। তাহলে ভেরিফাই করার জন্য তোমার দেখা যাক, তাহলে f of z is equal to u plus iv, যেখানে u এবং v হচ্ছে তোমার x এবং y এর ফাংশন। সাধারণত আমরা এইভাবেই একটা কমপ্লেক্স ভেরিয়েবলের ফাংশনাল ফর্মকে আমরা এইভাবে লিখি। ওকে, আমাকে কি দেওয়া আছে, fz is equal to z e to the power minus z। তাহলে z এর জায়গায় আমি লিখলাম x plus iy, e to the power z এর জায়গায় আবার x plus iy। এবার e to the powerটাকে ভাঙছি, বা এখনো ভাঙিনি, এখন x এর সঙ্গে e to the powerটা গুণ করলাম আর iy এর সঙ্গে গুণ করে লিখলাম, তারপরে e to the powerটাকে ভাঙছি। এই যে e to the powerটাকে ভেঙে e to the power minus x গুণিত e to the power minus iy, এখানেও একই হবে e to the power minus x গুণিত e to the power minus iy করেছি। করার পর তোমার এখানে ওই যে x e to the power minus x plus iy e to the power minus x, মানে এখানে দুটো জায়গা থেকে দেখো e to the power minus iy কমন যাচ্ছে, কমন গিয়ে এটা হলো e to the power minus iy কে ওই cos y বিযুক্ত i sin y ভেঙেছি, এটা যেমন আছে থাকলো। তারপরে এটাকে গুণ করে রিয়েল গুলোকে একদিকে ইমাজিনারি গুলোকে একদিকে করলে আমার এই জিনিসটা এসে দাঁড়ায়। এবং তার মানে দেখো এই একটা xy এর ফাংশন প্লাস i গুণিত আরেকখানা xy এর ফাংশন, ঠিক যেমনটা আমরা লিখি u প্লাস iv। xy এর ফাংশন u, v টাও xy এর ফাংশন, এখানেও ঠিক তাই, যেটা একটা xy এর ফাংশন তাহলে আমি এটাকে u ধরতে পারি, এটাও হচ্ছে xy এর ফাংশন তাহলে আমি এটাকে v ধরতে পারি, এবং তাই ধরেছি। এবার আমাকে কচি রিমান ইকুয়েশন স্যাটিসফাই করতে হবে, অর্থাৎ এই del u del x is equal to del v del y আর del u del y is equal to minus del v del x যেন হয়, সেটা দেখতে হবে। যদি না হয় তাহলে অ্যানালিটিক নয়, হলে বলবো অ্যানালিটিক। তাহলে আমার u এবং v, তাহলে ইউটাকে x এবং y এর রেসপেক্টে ডেরিভেটিভ করা হলো, উত্তরগুলো পেয়েছি। এটা আশা করি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন তোমরা বুঝতে অসুবিধা হবে না। এই v যেটা আছে তাকেও x এবং y এর রেসপেক্টে del v del x del v del y করা হলো ডেরিভেটিভ, এটাও তোমার ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, আশা করি বুঝতে অসুবিধা হবে না, এটাও করা হয়েছে এই ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন। তাহলে দেখা যাচ্ছে তুমি যদি ভালো করে del u del x, এই যে লাইনটা ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, del v del y, দেখো একই জিনিস পাচ্ছি। তাহলে আমি বলতে পারি del u del x ইজ ইকুয়াল টু del v del y, এটা হলো। একইভাবে আমি যদি del v del x আর del u del y দেখি, তাহলে দেখো জিনিসটা একই, খালি সামনে একটা মাইনাস আছে del v del x এর জায়গায়। তাহলে আমি বলতেই পারি del u del y ইজ ইকুয়াল টু মাইনাস অফ del v del x। তাহলে আমার এই ফাংশনটা কচি রিমান ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, যেটা আমার গিভেন ফাংশন z e to the power minus z। তাহলে এটা অ্যানালিটিক ফাংশন বলতেই পারি, যেহেতু কচি রিমান ইকুয়েশনকে স্যাটিসফাই করছে। এবার তোমাকে একটা কোন একটা কমপ্লেক্স ভেরিয়েবলের ফাংশন বলা আছে w is equal to fz is equal to কত u plus iv, এটা বলে দিয়েছে অ্যানালিটিক উইদিন দ্য রিজিয়ন আর। এবার সেটা শর্তটা কি আমরা জানলাম, কচি রিমান ইকুয়েশন। এবার বলেছে এটাই এক এবং একমাত্র শর্ত, অর্থাৎ এটাই নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন, সেটা আমাদেরকে দেখাতে হবে। এবং যেখানে ওই ফাংশনটার fz ফাংশনটা কন্টিনিউয়াস পার্সিয়াল ডেরিভেটিভস উইদিন দ্য রিজিয়ন আর এক্সিস্ট করে, এটা তোমাকে বলে দিয়েছে। তাহলে কচি রিমান ইকুয়েশনে নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর দ্য ফাংশন টু বি অ্যানালিটিক, এই প্রমাণটি আমাদেরকে করতে হবে। তাহলে প্রথমে নেসেসারি কন্ডিশনটাকে দেখি। তাহলে fz একটা কমপ্লেক্স ফাংশন, তাহলে আমার উইদিন দ্যাট রিজিয়ন যদি আমাকে অ্যানালিটিক হতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাকে ওইখানে সর্বত্র উইদিন দ্যাট রিজিয়ন আমাকে সর্বত্র ফাংশনটা ডেরিভেবল হতে হবে, এবং ডেরিভেশনের যে ডিফারেন্সিয়েশনের যে সাবেক ডেফিনেশনটা সেটা লিখেছি, f প্রাইম z ইজ ইকুয়াল টু লিমিট ডেল্টা z টেন্ডস টু 0 f অফ z প্লাস ডেল্টা z বিযুক্ত fz ভাজিত ডেল্টা z। এবার z মানে কত, x প্লাস iy, তাহলে ডেল্টা z মানে কত হবে, ডেল্টা x প্লাস i ডেল্টা y।
তার মানে আমি ডেল্টা জেড টেন্স টু জিরো, অর্থাৎ ওই কমপ্লেক্স নাম্বারটা যে ইনক্রিমেন্ট বা ভেরিয়েশন, সেটাকে যদি আমি টেন্স টু জিরো করতে হয়, তাহলে আমাকে ডেল্টা এক্স এবং ডেল্টা ওয়াই ইন্ডিভিজুয়ালি টেন্স টু জিরো করতে হবে। তার মানে এই সিঙ্গেল লিমিটটা আমার ডবল লিমিটে ভেঙে গেল। আর এখানে জেড প্লাস ডেল্টা জেড, জেড মানে এক্স প্লাস আই ওয়াই, আর এখানে হচ্ছে ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই। যদি আমি একটু সাজিয়ে নিয়ে কমন নিয়ে লিখি, তাহলে আমার এই ইউভি ফাংশনটা এরকম দাঁড়াবে যে ইউ অফ এক্স প্লাস ডেল্টা এক্স ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, এখান থেকে রিয়েল ইয়েটা আসছে, আর ইমাজিনারি পার্টটা হচ্ছে ভি অফ এক্স প্লাস ডেল্টা এক্স প্লাস ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, এটা এফ অফ জেড আছে। তাহলে ইউ অফ এক্স ওয়াই ভি অফ এক্স ওয়াই থাকলো, ডেল্টা জেড এর জায়গায় এটা বসলো। তারপর এফ অফ জেডটা খালি জেড প্লাস ডেল্টা জেড থাকার জন্য এরকম ভ্যারিয়েবলটা এক্স ওয়াই এর জায়গায় এরকম চেঞ্জ হয়ে গেল। এবার ডবল লিমিট করার একটা টেকনিক আছে। আমি আইদার আগে ডেল্টা এক্স কে জিরো করে নিলাম, তারপর আস্তে আস্তে ডেল্টা ওয়াই কে অ্যাপ্রোচ করালাম জিরোর দিকে, একটা মেথড। নতুবা আমি ডেল্টা ওয়াই কে আগে জিরো করে নিলাম, ডেল্টা এক্স কে অ্যাপ্রোচ করালাম জিরোর দিকে, সেটা আরেকটা মেথড। আমরা ক্রমে ক্রমে দুটো স্টাইলই, দুটো কেসে অ্যানালিসিস করব। তাহলে প্রথমে আমি ডেল্টা ওয়াই কে জিরো করে নিয়েছি এবং ডেল্টা এক্স কে আস্তে আস্তে জিরোর দিকে নিয়ে যাচ্ছি। তাহলে ডেল্টা ওয়াই যদি জিরো হয়ে যায়, তাহলে এখানে যতগুলো ডেল্টা ওয়াই, যেমন এখানে একটা ডেল্টা ওয়াই আছে, ডেল্টা ওয়াই আছে, এই টার্মগুলো স্ট্রেট কাট জিরো হয়ে গেল এবং ডেল্টা ওয়াই লিমিটটা থাকবে না। তাহলে ডেল্টা এক্স টেন্স টু জিরো হলো, তাহলে ইউ অফ এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই, ডেল্টা ওয়াইটা শূন্য হয়ে গেছে। আর এখান থেকে তাহলে কত আসছে, যদি ইউ গুলোকে একদিকে নিয়ে আসি, তাহলে ইউ অফ এক্স ওয়াই, তাহলে মাইনাস হয়ে এলো। আর আই অফ ভি, তাহলে ভি এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই, বিযুক্ত এখানে আই আছে, তাহলে আইটা কমন নিলাম, তাহলে ভি অফ এক্স ওয়াই মাইনাস হয়ে থাকলো। এই ডেল্টা ওয়াইটা তলায় জিরো হয়ে যাচ্ছে, তাহলে এখানেও ডেল্টা এক্স থাকছে, এখানেও তোমার তাহলে ডেল্টা এক্স থাকছে। নিয়ে কাটাকাটি, তাহলে এখানে যদি তোমার ভালো করে ডেফিনেশনটা দেখো, তাহলে এখানে দেখো এক্সটার পরিবর্তন হচ্ছে, ওয়াইটার হয়নি। তার মানে এটা তুমি বলতে পারো ইউ ফাংশনটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করা হয়েছে, লিমিটটাও ডেল্টা এক্স টেন্স টু জিরো আছে। এখানেও সেম অ্যাজ দ্যাট, এখানেও লিমিটটা ডেল্টা এক্স টেন্স টু জিরো, কেন কি কমন লিমিট। এখানেও সেই এক্স এরই ইনক্রিমেন্ট বা চেঞ্জ, ওয়াই এর কোনো চেঞ্জ নেই। তাহলে এটাও ভি ফাংশনটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করা হয়েছে। তাই এখানে দেখতে পাচ্ছি এই যে ডেল ইউ ডেল এক্স প্লাস আই টাইমস ডেল ভি ডেল এক্স। একইভাবে যদি আমি ডেল্টা এক্স কে আগে জিরো করি, তারপর ডেল্টা ওয়াই টেন্স টু জিরো করি, তাহলে এই একই অ্যানালিসিসে আমি এই জিনিসটা পাবো, এই 1/i ডেল ইউ ডেল ওয়াই প্লাস ডেল ভি ডেল ওয়াই ইজ ইকুয়াল টু এটা। একই অ্যানালিসিস, এটা আর আমি এখানে ডিটেলে বলছি না, এটা পাবো। তাহলে লিমিটটা তো আমার এক্সিস্ট করছে অ্যানালিটিক ফাংশন, তার মানে আমি যেভাবেই আমি ডেল্টা জেড টেন্স টু জিরো করি না কেন, আমার লিমিটটার উত্তর একই হওয়া উচিত। তাহলে আমার এই অ্যান্সার যেটা আমি প্রথম কেসে পেয়েছি আর সেকেন্ড কেসে যে অ্যান্সারটা পেয়েছি, এই দুটো অ্যান্সার সেম হওয়া উচিত। তাহলে এইটা এবং এইটা দেখো আমি সমান করে অ্যান্সারটা লিখেছি। এবং যেহেতু দুটোই আমার কমপ্লেক্স নাম্বার, দুটোকে এক হওয়ার শর্ত হচ্ছে রিয়েল এবং ইমাজিনারি পার্টকে আলাদা আলাদা করে সমান হতে হবে। তাহলে এই রিয়েলের সঙ্গে এই রিয়েল পার্টটাকে সমান করলাম, এই ইমাজিনারি পার্টের সঙ্গে এই ইমাজিনারি পার্টটাকে আমি সমান করলাম। তাহলে আমার যেটা হলো সেটা ঘুরে ফিরে সেই কচি-রিম্যান ইকুয়েশনই পেলাম। তাহলে আমি ডিফারেন্সিয়েশনের যে সাবেক ডেফিনেশন, সেখান থেকে কচি-রিম্যান ইকুয়েশনটাকে বের করে আনতে পারছি, নেসেসারি কন্ডিশন। এবার দেখি কচি-রিম্যান ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে ডিফারেন্সিয়েশনের সাবেক ডেফিনেশনে বা পার্সিয়াল ডিফারেন্সিয়েশনকে কাজে লাগিয়ে সেটা সেখানে পৌঁছাতে পারি কিনা, কচি-রিম্যান ইকুয়েশনের জায়গায় পৌঁছাতে পারি কিনা। ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু, এটা ইউ এর একটা ইনক্রিমেন্ট, তাহলে ডেল্টা ইউ মানে হচ্ছে যে এক্স প্লাস ডেল্টা এক্স ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, এটা হচ্ছে পরিবর্তিত পয়েন্টে ইউ ভ্যালু, আর প্রিভিয়াস পয়েন্টে যেখানে এক্স ওয়াই পয়েন্টে ইউ ভ্যালুটা হচ্ছে ইউ অফ এক্স ওয়াই। দুটো ডিফারেন্সটাই হচ্ছে ইউ এর ইনক্রিমেন্ট ডেল্টা ইউ। এবার ইনক্রিমেন্টটাকে একটু কায়দা করে করছি, যে ইউ অফ এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, এটাকে মাইনাস করলাম এবং প্লাস করলাম, মানে আলটিমেটলি কিছুই যোগ করিনি। এরকম করে লেখার সুবিধাটা কি হলো, যে দেখো ইউ ভ্যালুটা প্রথমে দেখো এক্স এর চেঞ্জ হচ্ছে, ওয়াই এর হয়নি, তারপরের ধাপে এক্সটা আর চেঞ্জ হয়নি, ওয়াই এর চেঞ্জ হয়েছে, তাহলে দু ধাপে চেঞ্জ করেছি। তাহলে এটা হচ্ছে এই দু ধাপে চেঞ্জ করা হয়েছে।
তাহলে এইটার মানেটা কত, যে এই যে জিনিসটা হচ্ছে, তাহলে এইটার মানেটা হচ্ছে তোমার ডেল ইউ ডেল এক্স ইন্টু ডেল্টা এক্স, আর এটা মানে হচ্ছে ডেল ইউ ডেল ওয়াই ইন্টু ডেল্টা ওয়াই। এই কিভাবে আসছে তাহলে সেটা একটু পাশে দেখে নেওয়া যায়, যে ডেল ইউ ডেল এক্স হচ্ছে লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো ইউ অফ এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই বিযুক্ত ইউ অফ এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, মানে প্রথমটা, প্রথম ইয়েটা ডিভাইডেড বাই ডেল্টা এক্স। এখানে দেখো এটা ডেল ইউ ডেল এক্স কেন বলতে পারছি, যে এখানে তোমার এক্স এর দেখো চেঞ্জটা আছে ডেল্টা এক্স পরিমাণ, ওয়াইটা পুরো আনচেঞ্জ, তাহলে যা ডিফারেন্সিয়েশন হচ্ছে উইথ রেসপেক্ট টু এক্সই হচ্ছে, লিমিটটাও ডেল্টা এক্স টেন্স টু জিরো এবং ভাগও যাচ্ছে ডেল্টা এক্স। তাহলে কোয়াইট এক্সপেক্টেড, যদি তাহলে নিউমারেটরটা কত ডেল্টা এক্সটা গুণ হবে, তাই হয়েছে ডেল ইউ ডেল এক্স গুণিত ডেল্টা এক্স। সেম এখানেও যেটা করা আছে ডেল ইউ ডেল ওয়াই, কারণ এখানে দেখো এক্সটা আনচেঞ্জ, ওয়াইটা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই থেকে ওয়াই হয়েছে ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই, লিমিটটা সে ডেল্টা ওয়াই টেন্স টু জিরো, তাহলে ডেল্টা ওয়াইটা এখানে গুণ হয়ে গেল, তাহলে ডেল্টা ওয়াইটা যদি এখানে গুণ হয় তাহলে ডেল ইউ ডেল ওয়াই ইন্টু ডেল্টা ওয়াই এটা আসবে। তাহলে এরকম দাঁড়াচ্ছে। ঠিক একইভাবে আমি যদি ভি এর ওপর ক্যালকুলেশনটা করি, এটা ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু এটা পেয়েছি, আবার যদি ভি এর ওপর ক্যালকুলেশন করি তাহলে আমি কত পাবো, একইভাবে ক্যালকুলেট করলে ডেল ভি ডেল এক্স গুণিত ডেল্টা এক্স প্লাস ডেল ভি ডেল ওয়াই গুণিত ডেল্টা ওয়াই এটা পাবো। ডেল্টা ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত, তাহলে ডেল্টা ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত, ডেল্টা ইউ প্লাস আই ডেল্টা ভি, এটা তোমার ডেল্টা ডাব্লিউ। তাহলে ডেল্টা ইউটাকে আমি তাহলে লিখেছি ডেল্টা ইউ হচ্ছে এই যে ডেল ইউ ডেল এক্স প্লাস ডেল্টা এক্স প্লাস ডেল ইউ ডেল ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, তাহলে সেইটা লিখেছি, আর এইটাকেও ডেল ভি ডেল এক্স ইন্টু ডেল্টা এক্স প্লাস ডেল ভি ডেল ওয়াই ইন্টু ডেল্টা ওয়াই, এবং সেটা লিখবার সময় কি লিখেছি, এবং ডেল্টা এক্সটাকে একদিকে কমন নিয়েছি, এখানে যেমন ডেল্টা এক্স আছে, এই যে ডেল্টা এক্স আছে, তাহলে ডেল ইউ ডেল এক্স আর এটার সঙ্গে আইটি গুণ হয়ে যাবে, এই আই ডেল্টা ভি আছে, এইভাবে লিখেছি। একইভাবে ডেল্টা ওয়াইটাকে কমন নিয়ে লিখেছি, তাহলে এইটা আমার থাকলো। এবার যদি কচি রিমান ইকুয়েশন লাগানো হয় তাহলে 2 নম্বর ইকুয়েশনের চেহারাটা কি দাঁড়াচ্ছে, ডেল ইউ ডেল এক্স প্লাস আই ডেল ভি ডেল এক্স ডেল্টা এক্স, এই ডেল ইউ ডেল ওয়াই মানে কত, ডেল ইউ ডেল ওয়াই মানে হচ্ছে মাইনাস ডেল ভি ডেল এক্স, এইটা এলো। এবার যদি আইটাকে কমন নিই তাহলে আই ডেল্টা ওয়াই হবে, আইটা কমন নিলে ডেল ইউ ডেল এক্স, আইটা হচ্ছে মাইনাস অফ 1 বাই আই, তার মানে আই স্কোয়ার আই বাই আই স্কোয়ার, সামনে মাইনাস, তাহলে আলটিমেটলি এটা ডেল ভি ডেল এক্স সামনে আই হয়ে যাবে, তার মানে আসছে কত ডেল ইউ ডেল এক্স প্লাস আই ডেল ভি ডেল এক্স, যেটা এখানেই আছে। তাহলে আমি এই দুটোকে কমন নিয়ে দিই, তাহলে ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই পড়ে থাকে। এবার এই গোটা পার্টটাকে যদি আমি ডেল্টা জেড দিয়ে ভাগ করি তাহলে ডেল্টা ডাব্লিউ বাই ডেল্টা জেড, তাহলে ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই কেটে যাবে, কেন কি ডেল্টা জেড মানে কত ডেল্টা এক্স প্লাস আই ডেল্টা ওয়াই, তাহলে এটি কেটে গেল, তাহলে ওটা কেটে গেলে পড়ে থাকে কত ডেল ইউ ডেল এক্স প্লাস আই ডেল ভি ডেল এক্স, এটাই পড়ে থাকে। ওটা যদি আমি লিমিট লাগিয়ে দিই তাহলে আমার ডেল ইউ ডেল এক্স আই ডেল ভি ডেল এক্স এটাই আমার আসছে, এবং পার্সিয়াল ডিফারেন্সিয়েশন অনুযায়ী, তার মানে আমার কি যে ডাব্লিউ যেটা আমার এফ অফ জেড তাকে আমি ডিফারেন্সিয়েট করতে পারলাম উইদিন দ্যাট রিজিয়ন। কেন পারলাম, এই জায়গায় কচি রিমান ইকুয়েশনটাকে কাজে লাগিয়েছি বলে, এই যে লাইনটাতে আমি কচি রিমান ইকুয়েশন কাজে লাগিয়েছি তবেই আমি কমন নিয়ে লিখতে পেরেছি, আদারওয়াইজ পারতাম না, আর এই ডিফারেন্সিয়েশনটাও আসতো না। তাহলে আমরা কি দেখতে পেলাম, যে কচি ডিফারেন্সিয়েশনের সাবেক ডেফিনেশন থেকে কচি রিমান ইকুয়েশন আসতে পারছি, আবার কচি রিমান ইকুয়েশনকে কাজে লাগিয়ে দেখাতে পারছি ফাংশনটা উইদিন দ্যাট রিজিয়ন ডিফারেন্সিয়েবল, কেন কি ডিডব্লিউ ডিজেড এই আকারে লিখতে পারছি, এবং ডেল ইউ ডেল এক্স আর ডেল ভি ডেল এক্স যেহেতু পার্সিয়াল ডেরিভেটিভ এক্সিস্ট করছে বলা আছে কোশ্চেনে, তাহলে আমার একটা ডিফারেন্সিয়েশন ভ্যালুটাও এক্সিস্ট করছে, আদারওয়াইজ কিন্তু লিখতে পারতাম না। এটা একটা বিষয়। এবার আরেকটা প্রবলেমের দিকে আসা যাক, যে এফ অফ জেড একটা অ্যানালিটিক ফাংশন, তাহলে তোমাকে এই প্রমাণটা করতে বলেছে ডেল ডেল এক্স অফ মড অফ এফ জেড তার হোল স্কোয়ার প্লাস ডেল ডেল ওয়াই অফ মড অফ এফ জেড তার হোল স্কোয়ার ইকুয়াল টু মড অফ এফ প্রাইম জেড তার হোল স্কোয়ার, এটা বলেছে।
তাহলে এফ অফ জেড ইজ ইকুয়াল টু, তাহলে আমি যেমন লেখা হয় ইউ প্লাস আই ভি আকারে লিখলাম, ইউ এবং ভিটা হচ্ছে এক্স ওয়াই এর ফাংশন, মড অফ এফ জেড ইজ ইকুয়াল টু রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, তার ডেরিভেটিভ করছে উইথ রেসপেক্ট টু এক্স, তাই ডেল ডেল এক্স অফ মড অফ এফ জেড, তাই ডেল ডেল এক্স, ইউ এবং ভিটা হচ্ছে এক্স এবং ওয়াই এর উভয়ের ফাংশন, তাহলে আমার ডেরিভেটিভটা সেরকম হবে, তাহলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, রুট মানে তাই, তাহলে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, হাফটা সামনে নামলো বেরিয়ে এলো হাফটা, তাহলে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার হোল টু দি পাওয়ার মাইনাস টু, তার মানে 1/রুট ওভার অফ এটা হলো, আর হাফ আছে বাইরে, এইটাকে যদি ডেরিভেটিভ করে, এবার যেহেতু এটা এক্স এবং ওয়াই এর উভয়ের ফাংশন, তাহলে ভেতরটা ডেরিভেটিভ হওয়ার সময় কি হবে, ইউ স্কোয়ার মানে 2u, আবার ডেল ইউ ডেল এক্স হবে, কেন কি ইউটা এক্স ওয়াই এর ফাংশন, ভি স্কোয়ারটা কত হবে 2v, ডেল ভি ডেল এক্স হবে, 2টা কমন গেল, বাইরে হাফটার সঙ্গে কেটে যাচ্ছে, তাহলে এই জিনিসটা আসছে যেটা আমি পেয়েছি, ফাইনালি এটা আসছে। তাহলে এফ জেডটা যদি একটা অ্যানালিটিক ফাংশন হয়, তাহলে কচি-রিমান ইকুয়েশন দ্বারা আমি তাকে যদি লিখি, এফ জেডটা যদি তোমার অ্যানালিটিক ফাংশন হয়, তাহলে সেক্ষেত্রে আমি কচি-রিমান ইকুয়েশনের সাহায্যে আমি কি লিখতে পারি, যে ডেল ভি ডেল এক্স যে পোর্শনটা আছে সেটাকে আমি মাইনাস ডেল ইউ ডেল ওয়াই এই আকারে লিখলাম, আর ডেল ভি ডেল ওয়াই ইজ ইকুয়াল টু ডেল ইউ ডেল এক্স, এটাও কাজে লাগাবো, তাহলে আমার এক্সপ্রেশনটা কিরকম দাঁড়াচ্ছে, ওই ডেল ডেল এক্স অফ মড অফ এফ জেড, তাহলে 1/রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার উইদিন ফার্স্ট ব্র্যাকেট কত আসছে, ইউ টাইমস ডেল ইউ ডেল এক্স যেমন আছে থাকলো, সেকেন্ডটা চেঞ্জ হয়ে গেল, ভি ডেল ভি ডেল এক্স এর জায়গায় ডেল ইউ ডেল ওয়াই বসলো উইথ নেগেটিভ সাইন, আর এই যে সেকেন্ড কচি-রিমান ইকুয়েশনটা যদি ডেল ডেল ওয়াই অফ মড অফ এফ জেড করি তখন কাজে লাগবে, ওটা আর এখানে আমি করিনি, সিমিলারলি আমি লিখে দিয়েছি, এটা করলে এরকম আসবে 1/রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার ইউ ডেল ওয়াই প্লাস ভি ডেল ওয়াই, এরকম ভাবে করলে আসবে, এই যে ডেল ভি ডেল ওয়াই এটার জায়গায় ডেল ইউ ডেল এক্স বসানো হয়েছে, এই যে বসানো হয়েছে কচি-রিমান ইকুয়েশন লাগিয়ে, তাহলে আমি ডেল ডেল এক্স অফ মড অফ এফ জেড পেলাম, ডেল ডেল ওয়াই অফ মড অফ এফ জেড পেলাম, আর কোশ্চেনও তো আমাকে এই দুটোর হোল স্কোয়ার করে অ্যাড করতে বলেছে, তাহলে হোল স্কোয়ার করে অ্যাড করলে কি পাচ্ছি 1/রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, এটা হোল স্কোয়ার হয়ে কমন যাবে, তাহলে 1/ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার কমন গেল, আর যেটা ফার্স্ট ব্র্যাকেটের টার্ম দুটো হোল স্কোয়ার আকারে থাকলো, ক্লিয়ারলি দেখা যাচ্ছে যে 2ab টার্মটা তোমার কেটে যাবে, তাহলে 2ab টার্মটা কেটে গেলে আর বাকিটা যদি একটু কমন নিয়ে রিঅ্যারেঞ্জ করো তাহলে এরকম আসবে, যেটা লাইনে দেখতে পাচ্ছি, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার টার্ম দুটো কেটে যাচ্ছে, তাহলে ডেল ইউ ডেল এক্স তার হোল স্কোয়ার প্লাস ডেল ইউ ডেল ওয়াই তার হোল স্কোয়ার, এইটি আসছে। এবার এটা মানি যে মড অফ এফ প্রাইম জেড তার হোল স্কোয়ার, কি করে বলছি, তাহলে যে মড অফ এফ প্রাইম জেড আমি কি বলতে পারি, ডেল ইউ ডেল এক্স প্লাস আই ডেল ভি ডেল এক্স, আবার ডেল ভি ডেল এক্সটা কত, মাইনাস অফ ডেল ইউ ডেল ওয়াই, তাহলে যদি বসাই তাহলে এই যে ব্যাপারটা আছে, তাহলে ডেল ইউ ডেল এক্স মাইনাস আই ডেল ইউ ডেল ওয়াই মড নাও, তাহলে কত আসবে, ডেল ইউ ডেল এক্স তার হোল স্কোয়ার, আর এটা যদি মড নেওয়া হয় যেমন এক্স প্লাস আই ওয়াই বা এক্স মাইনাস আই ওয়াই যেমনই হোক না কেন কমপ্লেক্স নাম্বারটা, মড অফ জেড কত হয়, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এখানেও ডেল ইউ ডেল এক্স তার হোল স্কোয়ার প্লাস ডেল ইউ ডেল ওয়াই তার হোল স্কোয়ার উইদিন স্কোয়ার রুট, এটাই আসবে, এখানে স্কোয়ার রুটটা নেই, তাহলে মড অফ এফ জেড এফ প্রাইম জেড তার হোল স্কোয়ার আসছে, তাহলে এই হচ্ছে প্রমাণটা এফ প্রাইম জেডের এটা। এবার হচ্ছে হারমোনিক ফাংশন। হারমোনিক ফাংশন কি, যারা ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করে এরকম যে কোনো ফাংশনই হচ্ছে হারমোনিক ফাংশন, তাহলে এনি ফাংশন যারা ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করে, ল্যাপ্লাস ইকুয়েশন হচ্ছে গ্র্যাড স্কোয়ার ফাই ইজ ইকুয়াল টু 0, এটাকে স্যাটিসফাই করে উইচ এনি ফরম্যাট 3 ডাইমেনশন 2 ডাইমেনশন যা স্যাটিসফাই যারা করছে তারা সবাই হচ্ছে হারমোনিক ফাংশন। কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে হারমোনিক ফাংশনের উপর একটা থিওরেম আছে, মাঝে মাঝে থিওরেমটা প্রমাণ আকারে দেয়। তাহলে এফ জেড যেটা হচ্ছে ইউ প্লাস আই ভি একটা অ্যানালিটিক ফাংশন যদি হয়, তাহলে এই যে ইউ এবং ভি যারা কমপ্লেক্স কনজুগেট যাদেরকে বলছি অ্যানালিটিক ফাংশনের রিয়েল এবং ইমাজিনারি পার্ট, তারা কমপ্লেক্স কনজুগেটের সাথে সাথে হারমোনিক ফাংশনও হবে, এটা হচ্ছে প্রমাণ। দেখা যাক প্রমাণটা কি হচ্ছে, থিওরেমটা তো হচ্ছে এটা। আমি ইউ প্লাস আই ভি অ্যানালিটিক ফাংশন ধরে নিলাম, তাহলে কচি-রিমান ইকুয়েশন সেখানে স্যাটিসফাই করছে, অর্থাৎ ডেল ইউ ডেল এক্স ইজ ইকুয়াল টু ডেল ভি ডেল ওয়াই, আর ডেল ইউ ডেল ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ভি ডেল এক্স লিখলাম।
এবার প্রথম যেটা আছে ডেল ইউ ডেল এক্স ইজ ইকুয়াল টু ডেল ভি ডেল ওয়াই, আমি বোথ সাইডকে ওয়াই এর রেসপেক্টে আরেকবার ডেরিভেটিভ করলাম, তাহলে ডেল টু ইউ ডেল এক্স ডেল ওয়াই ইজ ইকুয়াল টু ডেল টু ভি ডেল ওয়াই টু আসছে। একইভাবে ডান পাশেরটাকে আমি এক্স এর রেসপেক্টে আরেকবার ডেরিভেটিভ করলাম, তাহলে ডেল টু ইউ ডেল ওয়াই ডেল এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ডেল টু ভি ডেল এক্স টু আসছে। ভালো করে তাকাও যে বাঁ পাশে যে ইয়েটা লেফট হ্যান্ড সাইড, এটা ইউটাকে ডেরিভেটিভ করা হয়েছে এক্স এবং ওয়াই এর রেসপেক্টে, এখানেও তাই, খালি অর্ডারটা চেঞ্জ হচ্ছে, ওয়াই এক্স এখানে এক্স ওয়াই। যাই হোক, যদি ফাংশনটা আমার কন্টিনিউয়াস হয়, এই যে ডেল ইউ ডেল এক্স ডেল ইউ ডেল ওয়াই, এটা যদি কন্টিনিউয়াস ফাংশন হয়, তাহলে আমি ইউটাকে যে অর্ডারই ডেরিভেটিভ করি না কেন, আগে এক্স পরে এক্স বা আগে ওয়াই পরে ওয়াই, কিছু যায় আসে না, আমার ভ্যালু দুটো সমান হবে, অর্থাৎ এই দুটোরই লেফট হ্যান্ড সাইড সমান। তাই যদি হয় তাহলে দুটোরই রাইট হ্যান্ড সাইডও সমান হবে, তাই করেছি। ডেল টু ভি ডেল ওয়াই টু ইজ ইকুয়াল টু মাইনাস অফ ডেল টু ভি ডেল এক্স টু, এবং ওটাকে যদি বাম পাশে নিয়ে চলে আসা হয়, তাই ডেল টু ভি ডেল এক্স টু প্লাস ডেল টু ভি ডেল ওয়াই টু ইজ ইকুয়াল টু 0, এইটা তোমার আসছে। একইভাবে যদি আমি ভি এর জায়গায় ইউ এর রেসপেক্টে আমি যদি করি, ডেল টু ইউ ডেল এক্স টু প্লাস ডেল টু ইউ ডেল ওয়াই টু ইজ ইকুয়াল টু 0, এটা আমি পাবো। তাহলে আমি এটা হচ্ছে, তাহলে এখানে তাহলে দেখতে পাচ্ছি যে ইউ এবং ভি উভয়ই তোমার কি ল্যাপলাসের যে ইকুয়েশন, ল্যাপলাসের ইকুয়েশনকে তোমার কি স্যাটিসফাই করছে। তাহলে আমি বলতেই পারি তোমার ইউ এবং ভি হচ্ছে তোমার ইয়ে ফাংশন, হারমোনিক ফাংশন, এবং এরা যেহেতু এফ জেড ওটা অ্যানালিটিক ফাংশন ছিল, তাহলে ইউ এবং ভিটা হচ্ছে কনজুগেট ফাংশন। তাহলে কনজুগেট ফাংশন হতে গেলে হারমোনিক ফাংশন হতেই হবে, কিন্তু যদি ইউ এবং ভিটা ল্যাপলাস ইকুয়েশনকে স্যাটিসফাই করতো, কিন্তু যদি এমন হতো যে অ্যানালিটিক ফাংশনের অংশ নয়, তাহলেও কিন্তু ইউ এবং ভিটা হারমোনিক ফাংশন হতো, কিন্তু সেটা অ্যানালিটিক হতো না। তাহলে একটা জিনিস তাহলে আমরা জানলাম যে অ্যানালিটিক ফাংশন মানে তার যে অংশ অর্থাৎ কনজুগেট ফাংশন যদি হতে হয়, তাহলে অবশ্যই তাকে হারমোনিক হতে হবে, তার কারণ তাকে হারমোনিকের শর্তও মানতে হচ্ছে আর অ্যানালিটিক ফাংশনের পার্টও হতে হচ্ছে। তাহলে কনজুগেট ফাংশন হতে গেলে তোমাকে হারমোনিক ফাংশন হতেই হবে, কিন্তু হারমোনিক ফাংশন হতে গেলে কনজুগেট ফাংশন যে হতেই হবে তার কোনো বাধ্যবাধকতা নেই, না হলেও চলবে, জাস্ট ল্যাপলাস ইকুয়েশন স্যাটিসফাই করলেই সে হারমোনিক ফাংশন। সে অ্যানালিটিক ফাংশনের পার্ট নয়, তাহলে সে কনজুগেট হলো না, তাহলেই হচ্ছে ব্যাপার। কিন্তু কনজুগেট ফাংশন মানে সে অ্যানালিটিক ফাংশনের অংশ অ্যাজ ওয়েল অ্যাজ ল্যাপলাস ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, তার মানে কনজুগেট ফাংশন মানে অবশ্যই হারমোনিক ফাংশন, কিন্তু হারমোনিক ফাংশন হলে কনজুগেট ফাংশন হতে হবে, নট নেসেসারি। এটা একটা বিষয়। এবার কচি রিমান ইকুয়েশনকে এতক্ষণ ধরে আমরা এক্স ওয়াই ফরম্যাটে দেখলাম, এবার আর থিটা ফরম্যাটে অর্থাৎ পোলার ফরম্যাটে কচি রিমান ইকুয়েশনের চেহারাটা কেমন, তাহলে সেটা একটু দেখে নেওয়া যায়। তাহলে x is equal to r cos theta, y is equal to r sin theta, z is equal to r e to the power I theta আমরা প্রথমেই করেছি। তাহলে যে ফাংশনটা f of z আছে u plus iv is equal to function of মানে f of z, তাহলে জায়গায় r e to the power I theta বসলো। আমি যদি গোটা অংশটাকে আমি পার্সিয়ালি ডিফারেন্সিয়েট করি, তাহলে পার্সিয়ালি ডিফারেন্সিয়েট করলে আমার কিরকম দাঁড়াবে, পার্সিয়ালি ডিফারেন্সিয়েট করলে আমার ব্যাপারটা কিরকম দাঁড়াচ্ছে যে আমি আর এর রেসপেক্টে এখন ডিফারেন্সিয়েট করছি, তাহলে আমার বাঁ পাশটা হচ্ছে কত ডেল ইউ ডেল আর, আর এটা হচ্ছে আইটা কনস্ট্যান্ট √1 বাইরে থাকলো ডেল ভি ডেল আর, এটা যদি ডেল ডেল আর করি তাহলে ফাংশনটা প্রথমে একবার ডিফারেন্সিয়েট হয়ে গেল, তাহলে এফ প্রাইম জেড যেটা বলি সেখানে এফ প্রাইম পুরোটা আর ই টু দি পাওয়ার আই থিটা, তারপরে যেহেতু এটা শুধুমাত্র আর নয় তাহলে ভেতরটা আমাকে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে ভেতরের অংশটা ডেরিভেটিভ করলে কত হয় ই টু দি পাওয়ার আই থিটা, তো আর এর কাছে কনস্ট্যান্ট, ওটা বাইরে থাকলো ডেল ডেল আর অফ আর মানে 1, আমার শুধুমাত্র ই টু দি পাওয়ার আই থিটা পড়ে থাকছে। একইভাবে যদি এই অংশটাকে থিটা রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে ডেল ইউ ডেল থিটা প্লাস আই ডেল ভি ডেল থিটা, এটা আসছে, এটা হচ্ছে একই, এফটা প্রথম হচ্ছে এফ প্রাইম পুরোটা আসছে, এবার এটা ডেরিভেটিভ করলে তখন আটটা কনস্ট্যান্ট বাইরে থাকলো, এটা ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার আই থিটা, তার যদি ডেল ডেল থিটা করি তাহলে আই সামনে নেমে এলো ই টু দি পাওয়ার আই থিটা, আর আর তো আছে এটা থাকলো। এবার দেখো এফ প্রাইম
আর ই টু দি পাওয়ার আই থিটা গুণিত ই টু দি পাওয়ার আই থিটা মানে অর্থাৎ এতটা আই আরটা বাদ দিয়ে বাদ বাকিটা তো উপরেরটাই। তাহলে আমি তার লেফট হ্যান্ড সাইডকে ব্র্যাকেটের মধ্যে লিখলাম, আই আর যেমন আছে গুণ করে আমি এটা পেলাম। তাহলে এটা বাঁ পাশেও একটা কমপ্লেক্স নাম্বার, ডান পাশেও একটা কমপ্লেক্স নাম্বার, সমান। শর্ত কি? রিয়েল এবং ইমাজিনারি পার্টগুলোকে আলাদা করে সমান হতে হবে। সেটাই যদি করছি তখন আমার এই জিনিস আসছে। তাহলে আমি এই জিনিস পাচ্ছি। তাহলে আমি এর থেকেই বলতে পারি যে কমপ্লেক্স যে নাম্বারটা এখানে আসছে, তাহলে এখানে এই যে ফরম্যাটটা, এইটা তোমার হচ্ছে কচি-রিম্যান ইকুয়েশনের তোমার কচি-রিম্যান ইকুয়েশনের পোলার ফর্ম। এবার একটা কোশ্চেন দেখে নেওয়া যাক। এই কোশ্চেনের উত্তরটা অলরেডি করা হয়ে গেছে। এই যে থিওরেমটা আমরা হারমোনিক ফাংশনের পড়লাম, যে কোন একটা অ্যানালিটিক ফাংশন এফ অফ জেড ইউ প্লাস আই ভি আকারে লেখা হয়েছে উইদিন এ রিজিয়ন আর। তাহলে সেক্ষেত্রে তোমার ইউ এবং ভি যদি হারমোনিক হয়, তাহলে মানে কেন হারমোনিক হবে? যে ইফ দে হ্যাভ কন্টিনিউয়াস সেকেন্ড পার্সিয়াল ডেরিভেটিভস ইন আর, তবে সে হারমোনিক হবে। এটা প্রমাণ করতে বলেছে। প্রমাণটাতেও দেখো ভালো করে যদি খেয়াল করি, এটাতে এই যে জায়গাটা আমি লেফট হ্যান্ড সাইড দুটোকে সমান করতে পেরেছি দুপাশের, কেন? ওই কন্টিনিউয়াস সেকেন্ড পার্সিয়াল ডেরিভেটিভ আছে বলে, এবং তার জন্যই হারমোনিক প্রমাণ করতে পেরেছি। তাহলে এই প্রমাণটি করে দিলেই হবে, ওই প্রশ্নের উত্তরে আলাদা করে কিছু করার দরকার নেই। তাহলে আপাতত আজকে এই ভিডিওতে আমরা থিওরিটিক্যাল ডিসকাশনগুলো করলাম কমপ্লেক্স ফাংশনের, আর অল্প কিছু খানিকটা অঙ্ক করলাম। নেক্সট যে ভিডিওটা হবে সেটাও মোটামুটি এরকম 50 মিনিটেরই হবে। সেখানে আমরা কমপ্লেক্স ডিফারেন্সিয়েশনের আর যে যাবতীয় প্রবলেমস আছে সেইগুলো আমরা অ্যানালিসিস করব। পরবর্তী ভিডিও সম্পর্কে আপডেট পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশের যে বেল আইকনটি আছে সেটা ক্লিক করে দেবে। তাহলে পরবর্তী ভিডিওর যে আপডেটগুলো সেগুলো তোমাদের কাছে ইজিলি পৌঁছে যাবে। আমি খুব শীঘ্রই কমপ্লেক্স ভেরিয়েবলের যে ডিফারেন্ট কাইন্ডস অফ প্রবলেমস আছে সেইগুলোকে নিয়ে নেক্সট ভিডিওতে হাজির হব। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।